ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের নিবেদন বিক্রমজিৎ মিশ্রের ডাকিনী চক্র। এক বৃষ্টির রাত্রে যুক্তি দিয়ে বিজ্ঞান বনাম অলৌকিকের তর্কে ইতি টেনে ভুবন চক্রবর্তী ওরফে ভুবন তান্ত্রিক তার বৈঠকখানার আড্ডায় তাঁরই অতীত জীবনে ঘটে যাওয়া এক রোমাঞ্চকর ঘটনার কথা শোনাতে বসেছেন। এটি যে সময়ের ঘটনা, তখনও ভুবনের পসার তেমন জমে ওঠেনি। সে সময় হঠাৎ একদিন তার এক বন্ধুর কাছ থেকে পাওয়া চিঠিতে তিনি জানতে পারেন বন্ধুর গ্রামে কোনো এক অলৌকিক কারণে মড়ক লেগেছে। অজানা সেই কারণে গ্রাম শুদ্ধ উজাড় হওয়ার জোগাড়। বহু ডাক সাইটে তান্ত্রিক এই সমস্যার সমাধানে বিফল হয়েছে জেনেও বন্ধুর ডাকে সাড়া দিয়ে ভুবন হাজির হন বন্ধুর গ্রাম শালুইডিহিতে। প্রথম দিনই সাক্ষাৎ হয় গ্রামের জমিদারদের কুলপুরোহিত মাধব চাটুর্যের সঙ্গে। তার কাছ থেকেই ভুবন জানতে পারেন যে মড়কের আসল কারণ এক পুরনো অভিশাপ, যা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে প্রায় 200 বছর পর। কিন্তু কিভাবে জেগে উঠল সেই সুপ্ত অভিশাপ, তা মাধব চাটুর্যেও জানেন না। এই মাধব চাটুর্যের অস্বাভাবিক আচরণে ভুবনের সন্দেহ এসে পড়ে তাঁর ওপর। ভুবনের মনে হয় যে মাধব চাটুর্যে অনেক কিছু জানলেও তা তিনি লুকিয়ে যাচ্ছেন ভুবনের থেকে। কিন্তু কেন? তিনি কি চান না যে অভিশাপ মুক্ত হোক গ্রাম? নমস্কার, আমি রণদীপ নন্দী, আর আপনারা শুনছেন ডাকিনী চক্র দ্বিতীয় পর্ব। মাঝরাতে দুর্গাদাসের ধাক্কাধাক্কিতে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে ধর্মড় করে উঠে বসতেই দুর্গাদাস ঠোঁটে আঙুল ছুঁয়ে আমাকে ইশারায় চুপ করতে বলে হাত তুলে উঠোনের দিকে দেখালো। পরিষ্কার জ্যোৎস্নার আলোতে চারদিক একেবারে ঝকঝক করছে। দেখি উঠোনে ধানের মরাইটার কাছে সন্ধ্যায় দেখা সেই কালো বিড়ালটা দাঁড়িয়ে আছে। সবুজ জল জলে চোখ দুটো মেলে তাকিয়ে আছে আমাদেরই দিকে। দুর্গাদাস ফিসফিস করে জানালো যে প্রায় আধ ঘন্টা ধরে বিড়ালটা একইভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা অস্বস্তিতে ওর ঘুমটা ভেঙে গিয়েছিল। তখনই ব্যাপারটা ওর চোখে পড়ে। তখন থেকে বিড়ালটা নাকি একবারের জন্যেও ওখান থেকে নড়েনি। এইবার সত্যিই আমার রাগ হলো। সন্ধ্যাবেলায় বিড়ালটাকে দেখেই আমার মনের মধ্যে কু ডেকে উঠেছিল। তখনকার মতো ব্যাপারটা মাথা থেকে ছেড়ে ফেললেও এবার এর একটা ব্যবস্থা করা উচিত। আড়াল থেকে কেউ ওই বিড়ালটার মাধ্যমে আমাদের উপর নজর রাখছে, এটা আমি আন্দাজ করলাম। অপতন্ত্রের চর্চা যারা করে তারা এরকম করেই থাকে। তারা এমন কোনো প্রাণীকে মাধ্যম হিসাবে বেছে নেয় যারা মানুষের আশেপাশেই ঘোরাঘুরি করে, যেমন বিড়াল, ইঁদুর, কাক, পায়রা এবং পেঁচা। এইসব এরা খুব সহজেই অশুভ শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে। আর এরা বুদ্ধিমান প্রাণী বলে এদের দিয়ে কাজ করানো খুব সহজ। বিড়ালটার রকম সকম দেখে মনে হলো ওটাও কোনোভাবে প্রভাবিত হয়ে আমাদের ওপর নজর রাখছে। প্রচণ্ড রাগে মাথার পাশে রাখা জলের ঘটিটা থেকে কিছুটা জল তুলে নিয়ে মন্ত্রপুত করে বিড়ালটার দিকে ছুঁড়ে মারতে যাব, এমন সময় বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল। বিপরীত অনাহতের চর্চার কথা বলেছিলেন না চাটুর্য মশাই? গুরুদেব একবার কথা প্রসঙ্গে বলেছিলেন বিপরীত অনাহতের শক্তির বিরুদ্ধে বিশুদ্ধ অনাহত প্রয়োগ করলে তাতে অগ্নিতে ঘৃতাহুতির কাজ করে। ওতে অশুভ শক্তি বলশালী হয়ে ওঠে। বিপরীত অনাহতের বিরুদ্ধে লড়াইয়ে নিজের নিরাপত্তার জন্য বিশুদ্ধ অনাহতের প্রয়োগ করা গেলেও আক্রমণের জন্য প্রয়োগ করা আত্মহত্যার শামিল। এইবার জলের মতো সমস্তটাই বুঝতে পারলাম। জটাধারী বাবাও তাহলে এই ভুলটাই করেছিলেন। সেই জন্যই
অশুভ শক্তির প্রভাবে পাগল হয়ে গিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। উফ, কি সাংঘাতিক ষড়যন্ত্র! দুপুরে বাসলি তলার মাঠেও এইভাবেই ফাঁদ পাতা হয়েছিল তাহলে আমাদের জন্য। তখনও যদি সেই ডাইনির বিরুদ্ধে আমি মন্ত্র প্রয়োগ করতাম তাহলে তাহলে আমাদের সেখানেই মরতে হতো। জানি না কেন তখন কিছু করতে পারিনি। এখনই বা এই শেষ মুহূর্তে এসব কথা কে মনে করিয়ে দিল? এ কি গুরুদেবের কৃপা, নাকি স্বয়ং দামোদর বিষ্ণুই আমার প্রার্থনা শুনে রাস্তা দেখিয়ে দিলেন? আর একটু হলেই তো অনর্থ ঘটিয়ে ফেলতাম। তাড়াতাড়ি মোচন মন্ত্র পড়ে হাতের জলটুকু মাটিতে ফেলে দুর্গাদাসকে বললাম, দুগাই, একটা মজা দেখবি নাকি? বলেই মাথা থেকে একটা চুল টেনে উপড়ে নিয়ে সেটাকে মন্ত্রপুত করে ওর হাতে দিয়ে বললাম, নে, এটাতে যতগুলো পারবি গিট দিতে থাক। দুর্গাদাস অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। এরকম কোনো প্রয়োগ ও এর আগে আমাকে করতে দেখেনি। চুলটা হাতে নিয়ে তাতে একটা গিট দিতেই মরাইয়ের ওপাশ থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো। দেখি বিড়ালটা ফ্যাঁস ফোঁস শব্দ করে প্রচণ্ড আক্রোশে মাটি আঁচড়াতে শুরু করেছে। বুদ্ধিটা কাজে লেগেছে তাহলে। মজা পেয়ে দুর্গাদাস একের পর এক গিট দিতে শুরু করল। যত গিট দেয় বিড়ালটার লম্ফঝম্প ততই বাড়তে থাকে, সেই সঙ্গে প্রচণ্ড গর্জন আর হুঙ্কার। কিন্তু গিটের পর গিট পড়ে চুলটা যত ছোট হতে লাগলো ততই যেন বিড়ালটার দাপট কমতে শুরু করলো। শেষে ওর হুঙ্কার পরিণত হলো আর্তনাদে। মাটিতে গড়াগড়ি দিয়ে কাটা ছাগলের মতো ছটফট করতে শুরু করলো বিড়ালটা। চুলে যখন আর একটাও গিট দেওয়ার মতো অবস্থা রইল না, তখন দুর্গাদাসকে বললাম, নে নে নে, যথেষ্ট শাস্তি হয়েছে, এইবার ওকে মুক্তি দে। আমার কথায় দুর্গাদাস গিট মারা চুলটাকে মাটিতে নামিয়ে দেশলাই বার করে আগুন জ্বালালো। আগুন জ্বালাতেই বিড়ালটা একটা কান ফাটা আর্তনাদ করে ছুটে গেল সদর দরজার দিকে। দেশলাইয়ের জ্বলন্ত কাঠিটা চুলটার ওপর নামিয়ে দিতে বিড়ালটা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দরজার ওপর ঝাঁপিয়ে পড়ল। দড়াম করে একটা আওয়াজ হলো তক্ষুনি। তারপরে বিড়ালটা সজোরে আছড়ে পড়ল মাটিতে। ঠিক তখনই সদর দরজার বাইরে থেকে এক মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ শোনা গেল, ঠিক যেন দরজার বাইরে দাঁড়িয়ে কেউ ইনিয়ে বিনিয়ে গুমড়ে গুমড়ে কাঁদছে। ঠিক ধরেছিলাম তাহলে, এটা সেই ডাইনিটা। দুপুরে আমাদের উস্কানি দিয়ে ফাঁদে ফেলতে না পেরে এখন আবার সেই চেষ্টাই করছে। কিন্তু ওরই বিদ্যা যে ওর বিরুদ্ধে কাজে লাগিয়ে ফেলবো সেটাও বুঝতে পারেনি, তাই চোট খেয়ে গেল। ধীরে ধীরে সেই কান্নার শব্দটা দূরে চলে যেতে লাগলো। ডাইনিটা হার মেনে পালিয়েছে। দুর্গাদাস হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখে হেসে বললাম, অবাক হওয়ার এখনো অনেক বাকি আছে রে দুগাই। খেলা এই তো সবে শুরু হয়েছে। জল এখনো অনেক দূর গড়াবে, তুই শুধু দেখতে থাক। তারপর ওকে দরজার কাছে পড়ে থাকা বেড়ালটা তুলে আনতে বললাম। বেচারা অবলা প্রাণী দুষ্ট শক্তির প্রভাবে শুধু শুধু কষ্ট পেল। উঠে গিয়ে বেড়ালটাকে তুলে নিয়ে এলো দুর্গাদাস। এত বড় একটা আঘাত পেয়ে ঝিমিয়ে পড়েছিল বেড়ালটা। গায়ে মাথায় আদর করে হাত বুলিয়ে দিতেই ও আমার হাতটা চেটে আদুরে গলায় মিউ মিউ করে ডাকতে শুরু করলো। ওকে বিছানার একপাশে শুইয়ে দিয়ে দুর্গাদাসকে বললাম, এইবার ঘুমিয়ে পড় রে, কাল থেকে একটা নতুন নাটক শুরু হবে মনে হচ্ছে। খাওয়া আর ঘুম পর্যাপ্ত না হলে লড়াই জিততে পারবো না। নে নে নে, ঘুমিয়ে পড়। দুর্গাদাস কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল।
বুঝতে পারছি ও আজ খুব অবাক হয়েছে। তা হবারই কথা। এর আগে তো আমি কখনো অপতন্ত্রের কোনো ক্রিয়া করিনি। আজ নেহাত বাধ্য হয়েই বিপরীত অনাহত শক্তির প্রয়োগ করলাম। চাটুজ্জে মশাইয়ের সামনে বিদ্যার বড়াই না করলেও এ বিষয়ে একটু আধটু জ্ঞান আমারও আছে। ওকে বলিনি, কিন্তু আমার গুরুদেব এটাও শিখিয়েছিলেন যে অশুভ শক্তির বিষয়ে বিস্তারিত না জানলে শুভ শক্তিকে জেতানো যায় না। শত্রুর ক্ষমতা, শত্রুর দুর্বলতা সব কিছুই জানা দরকার, না হলে তার বিরুদ্ধে লড়াই করা কখনোই সম্ভব না। তবে নেহাত নিরুপায় না হলে অপতন্ত্রের আশ্রয় নিতে উনি আমায় নিষেধ করেছিলেন। গুরুদেব এবং দামোদর বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আবার শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি তো ছিলই, শুতে না শুতেই গভীর ঘুমে দু চোখের পাতা জড়িয়ে এলো। পরদিন সকালে চাটুজ্জে মশাইয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে দেবুর বাড়িতে গিয়ে দুঃসংবাদটা পেলাম। আমাকে দেখেই দেবু হাহাকার করে কেঁদে উঠল। বড় দেরি করে এলি রে ভুবন, এদিকে সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। দেবু কাঁদতে কাঁদতে জানালো, কাল ভোর রাত্রে হঠাৎ ওর বউ অতসীর প্রচণ্ড গর্ভ যন্ত্রণা শুরু হয়েছিল। কিছু উপায় করার আগেই ভীষণ রক্তক্ষরণ শুরু হয়ে যায়। সারা রাত অসহ্য যন্ত্রণা সহ্য করে অতসী নেতিয়ে পড়েছে। সকালে গ্রামের কবিরাজ মশাই এসে ওষুধ দিয়ে গেছেন, কিন্তু অতসীর জ্ঞান এখনো ফেরেনি। সেই থেকেই অজ্ঞান হয়ে আছে। সব শুনে আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। বারবার ভাবতে লাগলাম, কাল রাত্রে যদি সোজা দেবুর বাড়িতে উঠে আসতাম তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। কিন্তু এখন আক্ষেপ করেই বা আর কি হবে? ক্ষতি যা হওয়া তা তো হয়েই গেছে। এখন অতসীকে সুস্থ করে ওর নিরাপত্তার ব্যবস্থা করাই প্রাথমিক কর্তব্য। দেবুকে নানাভাবে সান্ত্বনা দিয়ে একটু ধাতস্থ করে তুললাম। একটু সামলে নিয়ে দেবু জানালো যে কাল রাত্রে খাওয়া দাওয়ার পর ওরা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মাঝরাত্রে চমকে গিয়ে ঘুম থেকে উঠে অতসী বলেছিল যে ওর ঘাড়ের কাছে কিছুতে কামড়ে দিয়েছে। এ কথা শুনে হ্যারিকেনের আলোয় দেবু জায়গাটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু ঘাড়ে কোনো কিছু কামড়ের কোনো লক্ষণও দেখতে পায়নি। তবে তার কিছুক্ষণ পরেই অতসীর গর্ভযন্ত্রণার সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়। পাশেই একটা ঘরে ধাই বুড়ি ঘুমোচ্ছিল। গ্রামের এই পরিস্থিতির জন্য একজন সর্বক্ষণের ধাই রাখা হয়েছিল। ওই অতসীর দেখভাল করত সারাদিন। সেই ধাই বুড়ি প্রাথমিক উপচারের বন্দোবস্ত করে রক্তপাত বন্ধ করতে পারলেও অতসীর যন্ত্রণা কমেনি। উল্টে যন্ত্রণা বেড়ে গিয়ে তার চোটে অজ্ঞান হয়ে পড়ে। সকাল হতেই কবিরাজ মশাইকে ডেকে এনে ওষুধ দেওয়ার পর এখন অবস্থা একটু স্বাভাবিক, তবে এখনো জ্ঞান ফেরেনি। আমাদের কথার মধ্যেই এক দুজন করে প্রতিবেশী মানুষ আসতে শুরু করলো। কাল রাত্রেই সবাই সবকিছু জানতে পারলেও ভয়ের কারণে কেউ বেরিয়ে আসতে পারেনি। এখন দিনের আলোয় ওরা সাহস পেয়ে দেখতে এসেছে। দেখতে দেখতে উঠোনে অনেক লোক জমায়েত হয়ে গেল। তাদের মধ্যেই একজন বৃদ্ধ মানুষ ভিড় ঠেলে এগিয়ে এসে আর্তনাদ করে উঠল, সব ঠিক আছে তো দেবু? দেবু দেবু সে হতভাগী বেশি আছে তো? বলতে বলতে ডুকরে উঠলেন তিনি। কি সর্বনাশ হলো ঈশ্বর, কি সর্বনাশ হলো! মাথায় ঘোমটা টানা এক মহিলা বেরিয়ে এসে ওকে ধরে না ফেললে বৃদ্ধ হয়তো পড়েই যেতেন।
তাকে ধরাধরি করে বারান্দায় এনে বসানো হলো। দেবুর কাছে শুনলাম বৃদ্ধ মানুষটি ওর জ্যাঠামশাই হন। ওর একমাত্র ছেলের বউ গত মাসে একইভাবে অকাল গর্ভযন্ত্রণা এবং রক্তক্ষরণের কারণে মারা গেছে। ওর ছেলের অবস্থাও ভালো নয়। অদ্ভুত এক রোগে শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে আছে। সেই থেকে বৃদ্ধ একেবারে ভেঙে পড়েছেন। আজ আবার পরিবারের মধ্যে একই রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে এই ভেবে উনি আর নিজেকে সামলে রাখতে পারছেন না। দেবু সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে ওর জ্যাঠামশাই তারকনাথ গাঙ্গুলি হাত জোড় করে বললেন, দোহাই বাবা, আমাদের এই বিপদ থেকে বাঁচাও। বিনিময়ে যা চাও নিয়ে যাও, টাকা পয়সা জমি জমা যা চাও সব দেব। শুধু এর প্রতিকার করে আমাদের নির্বংশ হওয়া থেকে বাঁচাও আমাদের। আমি ওকে প্রণাম করে বললাম, ওইসব আমার কিছুই প্রয়োজন নেই জ্যাঠামশাই। হ্যাঁ, আপনার আশীর্বাদ চাই, যাতে এই সমস্যাটার একটা সমাধান করতে পারি। ওকে আশ্বস্ত করে দেবুকে বললাম, চল আগে তোর বউকে গিয়ে দেখি। ওর নিরাপত্তার ব্যাপারটা আমাদের আগে দেখতে হবে। ভেতর বাড়িতে গিয়ে অতসীকে দেখে আমি চমকে উঠলাম। মেয়েটা সুন্দর হলেও এক রাত্রের মধ্যেই তার সমস্ত সৌন্দর্য, সমস্ত সজীবতা কোথাও যেন উধাও হয়ে গেছে। মরার মতো বিছানায় পড়ে আছে অতসী। একজন বৃদ্ধা ওর মাথার কাছে উদ্বিগ্ন মুখে বসেছিলেন। হয়তো ইনি সেই ধাই বুড়ি। দেবুকে বললাম, এখন একবার ঘাড়ের কাছে দেখতো, যদি কোনো কামড়ের দাগ পাওয়া যায়। দেবু অতসীর কাছে গিয়ে ঘাড়ের দিকে তাকিয়েই চমকে উঠল। এই তো, এইখানে কামড়েছে। এগিয়ে গিয়ে দেখি যা ভেবেছিলাম তাই। ঘাড়ের মধ্যে এক জায়গা নীলচে লাল হয়ে ফুলে উঠেছে। সেখানে কামড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। অতসীর ভাগ্য ভালো যে বেশিক্ষণ টানতে পারেনি, না হলে ওকে বাঁচানোর কোনো উপায় থাকতো না। কিন্তু এমন সহজ শিকার পেয়ে ডাকিনীরা ওকে ছেড়ে দিল কেন? এরকম তো হবার কথা নয়। কথাটা মনে হতেই দেবুকে জিজ্ঞেস করলাম, কাল রাতে অতসীর চিকিৎসার জন্য কি কি করা হয়েছিল। দেবু একটু অবাক হলেও বলল ও সেরকম কিছু করেনি। ধাইবুড়ি কিছু টোটকা প্রয়োগ করেছিল, কিন্তু তাতে রক্তক্ষরণ বন্ধ হলেও যন্ত্রণা কমেনি। ধাইবুড়ি ভয়ে ভয়ে জানালো সে তার শিক্ষা মতো যন্ত্রণা আর রক্তপাত বন্ধ করতে কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করেছিল। তাতে কাজ না হওয়ায় নজর দোষ লেগেছে ভেবে অতসীর বালিশের নিচে কয়েকটা ঝাঁটার কাঠি রেখে দিয়েছিলেন গ্রাম্য সংস্কার অনুযায়ী, আর কিছু না। বুড়ি কাঁদো কাঁদো হয়ে বলল, আমি এত কিছু জানি না বাপু, কিছু ভুল করে ফেললাম নাকি? বুড়ির হাত দুটো ধরে বললাম, মা, তুমি অজান্তেই একদম সঠিক কাজটা করে ফেলেছ। তোমার জন্যই আজ অতসী মরতে মরতে বেঁচেছে। সত্যিই তাই। নজর দোষ কাটানোর জন্য অন্য কোনো দৈব উপায় করলে অতসীকে নির্ঘাত মরতে হতো, কিন্তু অপবিত্র ঝাঁটার কাঠির প্রয়োগে সাপে বর হয়ে গেছে। এখানেও সেই বিপরীত অনাহতের খেলা। কাল রাত্রে আমিও ভুল করে ফেলেছিলাম, কিন্তু দৈব কৃপায় সেই ভুল শুধরে ফেলে বিপরীত অনাহতের প্রয়োগ করেছিলাম। তাতে কাজও হয়েছিল মন্ত্রের মতোই। এখানেও তাই ঘটেছে। পুরো ব্যাপারটা এবার আমার কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেল। উপায় একটা পাওয়া গেছে। এবার সমস্যার গোড়ায় গিয়ে সেটা সমাধান করা বাকি। অতসীর অবস্থা এখন স্থিতিশীল। আশা করা যায়
ওর গর্ভের সন্তানেরও কোনো ক্ষতি হয়নি। ঝোলা থেকে একটা শেয়ালের দাঁত বার করে কালো সুতোয় বেঁধে অতসীর গলায় পরিয়ে দিলাম। এটাই এখন ওর রক্ষা কবচের কাজ করবে। দেবু এবং দুর্গাদাসকে অতসীর কাছে কিছুক্ষণ বসতে বললাম। ওর জ্ঞান ফিরে আসা পর্যন্ত ওকে নজরে রাখা উচিত। ধাই বুড়িও রাত জেগে ক্লান্ত হয়ে পড়েছে, তারও বিশ্রামের প্রয়োজন। ওদের ভেতরে বসিয়ে দিয়ে আমি বারান্দায় বেরিয়ে এলাম। ঘরের বাইরে বার হতেই পুরো গাঙ্গুলি পাড়া আমাকে ছেঁকে ধরল। সবার একটাই কথা, যেভাবেই হোক এই সমস্যার সমাধান করতে হবে। সবাইকে তখনকার মতো আশ্বাস দিয়ে শান্ত করলাম। উপস্থিত লোকজনের ভিড় কমে যেতে দেখলাম বৃদ্ধ তারকনাথ গাঙ্গুলি তখনও বারান্দায় বসে রয়েছেন। ওকে দেখে মনের মধ্যে গতকালের প্রশ্নটা আবার জেগে উঠল। ওর কাছে গিয়ে বললাম, জ্যাঠামশাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার কয়েকটা কথা জানার ছিল। জ্যাঠামশাই ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো, তুমি কি জানতে চাও? আমি নিশ্চয়ই বলবো বাবা। আমি গতকাল চাটুর্যে মশাইয়ের কাছে যা শুনেছি সে ব্যাপারে জানিয়ে বললাম। অভিশাপের কারণটা না হয় পাওয়া গেল, কিন্তু এতদিন পর আবার সেই অভিশাপ কিভাবে ফলতে শুরু করলো এটাই বুঝতে পারছি না। কিছু তো একটা ঘটে থাকবেই। জ্যাঠামশাই গম্ভীর মুখে কিছুক্ষণ চিন্তা করে বললেন, সেইটাই তো আমাদেরও চিন্তার কারণ, যে গোপন ইতিহাস কারোর জানার কথা নয়, তা হঠাৎ প্রকাশ্যে চলে এলো কি করে? কোনো গোপন ইতিহাসের কথা বলছেন? চাটুর্যে মশাই তো বললেন এই কথা গ্রামের ছেলে বুড়ো সবাই জানে। জ্যাঠামশাই মাথা নেড়ে বললেন, আমি ডাকিনীদের পুড়িয়ে মারা এবং সেই সংক্রান্ত কোনো ইতিহাসের কথা বলছি না। আমি বলছি অন্য কথা। জমিদার মাধব নারায়ণ যে তান্ত্রিককে আনিয়েছিলেন অভিশাপ প্রতিকার করার জন্য, তিনি জমিদার বাড়ির সমস্ত বাস্তুটাই বন্ধন করে দিয়েছিলেন। সেই থেকে অত বড় গ্রাম, জমিদার বাড়ি, কাছারি ঘর, কুলদেবতার মন্দির সব পরিত্যক্ত হয়ে জঙ্গলের মধ্যে পড়ে আসে। কালের প্রভাবে অন্য কিছুর অস্তিত্ব না থাকলেও জমিদার বাড়িটা এখনো কোনো মতেই টিকে আছে। কুলদেবতা এবং নৃসিংহদেবের মন্দিরটাও আছে। সেই তান্ত্রিক নৃসিংহদেবের মন্দিরে বহুদিন ধরে বহু যাগযজ্ঞ করেছিলেন এবং তারপর সেই যাগযজ্ঞের ছাই দিয়ে পুরো গ্রামের সীমানা বন্ধন করেছিলেন। কিছু বিধিনিষেধও দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন সেগুলো যতদিন মেনে চলা হবে ততদিন ডাকিনীরা সক্রিয় হয়ে উঠতে পারবে না। বংশানুক্রমে সেই সব বিধিনিষেধ পালন করা হতো, কিন্তু বিগত কয়েক দশকে ও পার উঠে গেছে। মুখে মুখে যতদিন সেসব কথা প্রচলিত ছিল ততদিন কোনো সমস্যা আসেনি। এখন সেসব উঠে যেতেই আবার সমস্যা ফিরে এসেছে। নিশ্চয়ই ওখানে গিয়ে কেউ কিছু করেছে। ওই জমিদার বাড়িতে নিশ্চয়ই অনাচার কিছু ঘটেছে, যার ফলে তান্ত্রিকের বন্ধন কেটে গেছে। আমি উৎসাহিত হয়ে বললাম, কিছু বুঝতে পারছেন ওখানে ঠিক কি হয়ে থাকতে পারে? হয়তো এই গ্রামেরই কেউ ওখানে গিয়েছিল। গাঙ্গুলি মশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, পুরনো জমিদার বাড়ি বা গ্রাম পরিত্যক্ত হলেও সেখানে যাওয়ার উপরে কোনো বিধিনিষেধই কখনোই ছিল না। আমি নিজেও কৌতূহলের বশে বহুবার গেছি সেখানে। তিনি আরও জানালেন, আগে নাকি অনেকেই যেত গুপ্তধনের লোভে, কিন্তু জমিদার মাধব নারায়ণ কাঁচা মানুষ ছিলেন না। তিনি ওখানে কিছুই রেখে আসেননি। তার যা কিছু ছিল সবই এই গ্রামেই তুলে নিয়ে এসেছিলেন। বিরাট প্রাসাদের মতো বাড়িটা অবশ্য নিজেই একটা সম্পদ, কিন্তু আজ প্রায় 150 বছর হয়ে গেল
ওই বাড়িতে মানুষের বাস উঠে গেছে। দেওয়ালের গায়ে গাছ গজিয়ে উঠেছে। আর কিছুদিন পর হয়তো সম্পূর্ণ বাড়িটাই ধসে পড়বে। জমিদার বাড়ির লাগোয়া কুলদেবতা নৃসিংহদেবের মন্দিরটাও এখন ধ্বংস হবার মুখে। গাঙ্গুলি মশাই চিন্তিত মুখে বললেন, ওখানে গিয়ে কেউ কিছু করে থাকলে তা বুঝতে পারা কঠিন। সমস্যার শুরু তো ওখানেই হয়েছিল, সমাধানও হয়েছিল ওখানেই। তাই আমার মনে হয় ওখানেই এই সমস্ত কিছু রহস্য লুকিয়ে আছে। আচ্ছা জ্যাঠামশাই, ওখানে যাওয়া যাবে? হ্যাঁ, কেন যাওয়া যাবে না? কিন্তু ওখানে যাবে কেন? আমার কথা শুনে শিউরে উঠলেন গাঙ্গুলি মশাই। ওরে বাবা, সে যে ভয়ঙ্কর দুর্গম জায়গা। আমার বিশ্বাস ওখানেই এই রহস্যের সমাধান খুঁজে পাওয়া যাবে। বলেই ওকে আশ্বস্ত করলাম। আপনি নিশ্চিন্ত থাকুন জ্যাঠামশাই, আজ থেকে এই গ্রামে আর একজন মানুষও মরবে না। আপনি শুধু ওই জমিদার বাড়িতে আমাকে একটা রাত থাকার ব্যবস্থা করে দিন। আরে ওখানে সব জঙ্গল হয়ে সাপখোপের আড্ডা হয়ে আসে, ওখানে কি করে থাকবে? একটা রাতেরই তো ব্যাপার, ও আমি ঠিক সামলে নেব। আপনি শুধু ব্যবস্থাটা করে দিন। আমার কথায় চিন্তিত হয়ে পড়লেন গাঙ্গুলি মশাই। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তা তুমি আমাদের অতিথি এবং বর্তমানে তুমি আমাদের ত্রাতা। তোমার কাজে বাধা দিতে চাই না, কিন্তু সে যে বড় ভয়ঙ্কর জায়গা গো। ভূত প্রেতের ভয় তোমার নেই, কিন্তু বিষধর সাপখোপের আড্ডায় রাত কাটানোটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যে। আপনি চিন্তা করবেন না জ্যাঠামশাই, গুরুদেবের কৃপায় সাপখোপের ভয় আমার নেই, ওসব আমি ঠিক সামলে নিতে পারবো। কিন্তু ওই বাড়িতে একবার আমাকে যেতেই হবে। সমস্যার শুরুটা খুঁজে বার করতে না পারলে তার সমাধান কিছুতেই করা সম্ভব হবে না। ঠিক আছে বাবা, তোমার যাতে সুবিধা হয় তুমি তাই করবে। আমরা কেউ তাতে বাধার সৃষ্টি করব না, কিন্তু ওই বাড়িটা বসবাসের জন্য একেবারেই অনুপযুক্ত। আজকের দিনটা সময় দাও আমায়, আমি লোক পাঠিয়ে একটা ঘর অন্তত পরিষ্কার করিয়ে নিই। আমি মনে মনে হিসাব করে দেখলাম আগামীকাল পূর্ণিমা তিথি পড়ছে। পূর্ণা তিথি হওয়ায় কাল রাত্রে শুভ অশুভ দুই শক্তি জাগ্রত হয়ে উঠবে। হয়তো কাল ওখানে আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমি গাঙ্গুলি মশাইকে বললাম, ঠিক আছে জ্যাঠামশাই, আপনি তাই ব্যবস্থা করুন। আগামীকাল সকালেই আমি ওই জমিদার বাড়িতে গিয়ে উঠতে চাই। বেশ, তো কাল সকালে আমি নিজে তোমাকে জমিদার বাড়িতে নিয়ে যাব। বলেই উঠে পড়লেন গাঙ্গুলি মশাই। চলো, এখন তোমাদের অতিথিশালায় নিয়ে যাই, ওখানেই তোমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এমন সময় ভিতর বাড়ি থেকে দেবুর চিৎকার ভেসে এলো, জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখি অতসীর জ্ঞান ফিরেছে, কিন্তু ও এখনো খুব দুর্বল। আমাদের দেখে ব্যস্ত হয়ে বিছানায় উঠে বসতে চাইল, কিন্তু পারল না। গাঙ্গুলি মশাই হাত তুলে বাধা দিলেন। থাক থাক, তোমাকে উঠতে হবে না বৌমা। বলেই দেবুকে উদ্দেশ্য করে বললেন, ওরে, তুই বৌমার কাছেই থাক, আমি এদের অতিথিশালায় নিয়ে যাচ্ছি। ফটিককে বলে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে। দেবু তাড়াতাড়ি উঠে এসে আমার হাত দুটো ধরে বলল, কিরকম পরিস্থিতিতে পড়েছি ভাই ভুবন, তোদের ডেকে এনে ঠিকমতো আপ্যায়নও করতে পারছি না। কিছু মনে করিস না ভাই। তোর একার আপ্যায়নে তো আমি সন্তুষ্ট হব না ভাই। আগে আমার এই বোনটি সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় দুজনে মিলে আমাদের খুব আপ্যায়ন করবি, কেমন? ঝোলা থেকে কয়েকটা শিকড় বার করে দেবুর হাতে দিয়ে বললাম, এগুলো কাছে রাখ, যদি আবার যন্ত্রণা শুরু হয় তাহলে এগুলো বেটে খাইয়ে দিবি, আর সেরকম বুঝলে আমাদের ডেকে নিস।
তবে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। দেবু কৃতজ্ঞ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তোরা অতিথিশালায় গিয়ে বিশ্রাম নে, আমি এই দিকটা সামলে নিয়ে তোর কাছে যাচ্ছি। দেবুর কাছে বিদায় নিয়ে আমরা গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে অতিথিশালার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেবুদের বাড়ি পেরিয়ে কিছুটা গিয়েই কালী মন্দিরের পাশে একটা বিরাট দোতলা বাড়িতে গাঙ্গুলিদের অতিথিশালা। গাঙ্গুলি মশাই জানালেন এটা আমাদের এজমালি সম্পত্তি। পাড়ার কোনো বাড়িতে উৎসব অনুষ্ঠান হলে এখানেই অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়। ফটিক নামের একজন মধ্যবয়স্ক লোককে আমাদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। লোকটাকে প্রথম দেখাতেই বড় ভালো লেগে গেল। জ্যাঠামশাই আমাদের পরিচয় দিয়ে ফটিককে বললেন, ফটিক, ফটিক রে, শোন শোন, এরা আমাদের বিশেষ অতিথি, এদের ঠিক মতো দেখভাল করিস বাবা। ফটিক এগিয়ে এসে আমাদের প্রণাম জানালো। জ্যাঠামশাই বললেন, মদন ছেলেকে ডেকে খিড়কির পুকুর থেকে মাছ ধরিয়ে নিবি 4টি, বুঝলি? এদের খাওয়া দাওয়ায় যেন কোনো ত্রুটি না থাকে। আমি বাধা দিয়ে বললাম, আমি নিরামিষাশী জ্যাঠামশাই, শাক ভাত হলেই আমাদের চলে যাবে, আপনি ও নিয়ে ব্যস্ত হবেন না। জ্যাঠামশাই চোখ বড় বড় করে বললেন, হ্যাঁ, সে কি মাছ মাংস খাও না? হ্যাঁ, কেমন তান্ত্রিক হ্যাঁ তুমি? ভক্তি এবং জ্ঞান নিয়েই তন্ত্র সাধনা করা যায়, এতে খাদ্যের কোনো ভূমিকা নেই। জ্যাঠামশাই কি বুঝলেন কে জানে, অবাক হয়ে বললেন, নিরামিষ তান্ত্রিক এই প্রথমবার দেখছি, যাই বলো। আমাদের জটাধারী বাবাও তন্ত্র সাধক ছিলেন, মাছ মাংস মদ ছাড়া তার চলতই না। এই সেই জন্যেই অবাক লাগছে আর কি। খাদ্য রুচি তো ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে জ্যাঠামশাই, এর মধ্যে তন্ত্র কোথায়? সাত্ত্বিক সাধনায় তামসিক আহারের কোনো প্রয়োজন নেই। সে যাই হোক, আপনি কিন্তু ওই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। বলেই জ্যাঠামশাইকে জমিদার বাড়িতে থাকার ব্যাপারটা আরেকবার মনে করিয়ে দিলাম। উনি আমাকে আশ্বস্ত করে বললেন, সব ব্যবস্থা হয়ে যাবে, আমি এক্ষুনি গিয়ে লোক ঠিক করছি। জ্যাঠামশাইকে বিদায় জানিয়ে আমরা ফটিকের সঙ্গে অতিথিশালার ভেতরে প্রবেশ করলাম। দুপুরে স্নান খাওয়ার পর দুর্গাদাস আমার কাছে এসে গম্ভীর মুখে বলল, এইটা ঠিক হচ্ছে না ঠাকুর, তুমি আমাকে কিছুই খুলে বলছো নাই। হেসে বললাম, বল বল বল, তুই কি জানতে চাস বল। দুর্গাদাস চোখ দুটো বড় বড় করে বলল, বহু বহু ডাইনির বিদ্যা দেখলাম, কিন্তু ইটা কিরকম? বুঝলাম ওকে বিশদভাবে সবকিছু বলতে হবে, না হলে ও আমাকে ছাড়বে না। ওর ভরসাতেই তো চারদিক ঘুরে বেড়াই, নিঃস্বার্থভাবে ও আমার সেবা করে, ওকে সবকিছু জানানো উচিত। দুর্গাদাসকে বললাম, এ ডাইনি সে ডাইনি নয়, এরা হলো ডাকিনী সাধক। অপতন্ত্রে এদের অস্থিভুক বা শিশুঘাতিনী নামেও অভিহিত করা হয়। এই ডাকিনীরা নিজেদের সাধনার জন্য গর্ভস্থ ভ্রূণ, পূর্ণবয়স্ক মানুষের অস্থিকঙ্কাল এবং নারী বা শিশুর রক্ত ও মজ্জার ভোগ জড়িয়ে দেয়। এরা অন্যান্য তন্ত্রবিদ্যার মতো সোজা পথে চলে না, এদের রাস্তাটাই সম্পূর্ণ উল্টো দিকে। কাল চাটুর্যে মশাই যে বিপরীত অনাহতের কথা বলেছিলেন মনে আছে? এরা সেই পথের পথিক, আর তাই এরা এত ভয়ঙ্কর। দুর্গাদাস অবাক হয়ে বলল, কিন্তু সেই ডাইনিগুলাকে তো পুরাই মারা হয়েছে, তাইলে এখন এই গায়ে উৎপাত করছে কারা? তারাই উৎপাত করছে। তারা মারা গেলেও তাদের অতৃপ্ত আত্মারা এখনও তাদের সেই বিদ্যার বোঝা নিয়ে সাধনার সিদ্ধি পেতে চাইছে। না হলে ওদের মুক্তি হবে না যে,
প্রেত লোকেই আটকে থাকবে। আমার উত্তর শুনে দুর্গাদাস আবার সব গুলিয়ে ফেলল। মাথা চুলকে বলল, কিছুই তো বুঝতে পারছি নাই। ইয়ার থাইকে তো আমাদের গাঁয়ের আট পৌড়ে ডাইনিরাই ভালো, এ তো হাঙ্গামা নাই। দুর্গাদাসের কথায় হাসি পেয়ে গেল। অবশ্য ওর দোষ নেই, ও এত সব কিছুই জানে না। এই ডাকিনীরা বড় ভয়ঙ্কর শক্তিধর তান্ত্রিক। সচরাচর এদের কথা শোনা যায় না। অপতন্ত্র হলেও এটা যে খুব উচ্চ স্তরের বিদ্যা তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বড় কঠিন এ বিদ্যা, বড় বিরল। 7 জন মহিলা তান্ত্রিক মিলে এই ডাকিনী চক্রের স্থাপনা করে। তারপর তারা অন্য একজন সুলক্ষণযুক্ত মহিলাকে খুঁজে নিয়ে তাকে চিহ্নিত করে আধার বানায়। তারপর সেই মহিলার আশেপাশে 7টা আলাদা আলাদা জায়গায় নিজেদের ডেরা বানায় বা বিয়ে করে সমাজের মধ্যে গোপনভাবে মিশে যায়। এর পেছনে এত নিখুঁত পরিকল্পনা কাজ করে যে সহজে এদের খুঁজে পাওয়া খুবই মুশকিল। সেই অষ্টম মহিলা বুঝতেই পারে না যে তাকে ঘিরে কি মারাত্মক ষড়যন্ত্র চলছে। এইভাবে চলতে চলতে একদিন ওই মহিলা তার প্রথম সন্তানের জন্ম দেয়। ব্যাস, তারপরই আসল খেলা শুরু। সেই সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র ডাকিনীরা তাদের সাধনা সম্পূর্ণ করার জন্য তোড়জোড় শুরু করে দেয়। কারণ ওই নবজাতককে বলি দিতে পারলেই তারা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে। তবে সেই কাজ খুব সহজ হয় না, কারণ একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন ছাড়া ওই শিশুটিকে বলি দেওয়া যায় না। এর জন্য কখনো কখনো বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ওরা তা করেও। একবার বলি দিতে পারলেই ওদের সাধনায় সর্বোচ্চ সিদ্ধি লাভ ঘটে। সামনের জ্যৈষ্ঠ মাসে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে, সেজন্যই আমার চিন্তাটা বেশি। এতদিন পর ডাকিনীরা জেগে উঠেছে, গ্রহণের সময়ও এগিয়ে আসছে। তবে কি ডাকিনীরা তাদের শিকারের খোঁজ পেয়ে গেছে? তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। আমি মনে মনে যথেষ্ট চিন্তিত হয়ে পড়লাম। যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্যের কিনারা করে ডাকিনীদের আটকাতে হবে, না হলে আবার কোন মায়ের কোল খালি হয়ে যাবে কে বলতে পারে। ভগবানের অশেষ কৃপা যে হাতে এখনো প্রায় 1 মাস সময় আছে। তার মধ্যেই ডাকিনী চক্রের রহস্য ভেদ করে সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে, না হলে সর্বনাশ নিশ্চিত। এই সব চিন্তা করতে করতে ঘরের মধ্যে পায়চারি করছি। এমন সময় বৃদ্ধ তারকনাথ গাঙ্গুলি হন্তদন্ত হয়ে এসে উপস্থিত হলেন। এসেই ধপাস করে একটা চেয়ারে বসে পড়লেন। আমি বড় লজ্জিত বাবা। গ্রামের কোনো লোকই ওই জমিদার বাড়িতে যেতে রাজি হচ্ছে না। অনেককেই বললাম, কিন্তু অভিশাপের ভয়ে সব একদম কাঁটা হয়ে আছে। আমি হেসে বললাম, তাতে কি হয়েছে জ্যাঠামশাই? একটা রাতেরই তো ব্যাপার, ও আমি ঠিক কাটিয়ে দিতে পারবো। আপনি ও নিয়ে একদম চিন্তা করবেন না। দুর্গাদাস জানালার কাছে দাঁড়িয়ে বাইরের বাঁশবাগানের দিকে তাকিয়ে কিছু একটা দেখছিল। আমাদের কথা শুনে ফিরে তাকিয়ে বলল, তুমি ওই জমিদার বাড়িতে যাই রাত কাটাবে নাকি? তাইলে আমিও তোমার সঙ্গে যাব। না রে দুগাই, কাল তোকে এই গ্রামেই থাকতে হবে। এদিকে কোনো সমস্যা হলে তুই সেটা সামলে নিতে পারবি। দুজনেই চলে গেলে এদেরকে কে দেখবে বলতো? দুর্গাদাস মুখে কিছু বলল না বটে, কিন্তু ওর মুখ দেখে বুঝলাম ও ব্যাপারটা খুব একটা পছন্দ করছে না। কিন্তু
এছাড়া আর অন্য কোনো উপায় তো নেই। দুর্গাদাস আমার সঙ্গে থেকে থেকে অনেক কিছুই শিখেছে। ওকে সমস্ত বুঝিয়ে দিয়ে গেলে ও এদিককার পরিস্থিতি সামলে নিতে পারবে। জ্যাঠামশাই লজ্জিত কণ্ঠে বললেন, তোমার কি কি লাগবে বলো, আমি সমস্ত জোগাড় করে দেব। তেমন কিছুই লাগবে না, একটা হ্যারিকেন বা লণ্ঠন হলেই আমার কাজ চলে যাবে। তবে তার আগে আজ বিকেলে আপনাদের পাড়ার সবাইকে নিয়ে একবার বসতে চাই। আপাতত ডাইনিদের ঠেকিয়ে রাখার মতো একটা উপায় পাওয়া গেছে, সেটাই সবাইকে বুঝিয়ে দেব। জ্যাঠামশাই উৎসাহিত হয়ে বললেন, নিশ্চয়ই, বিকেলে আমি সবাইকে ডেকে নিয়ে আসবো। তুমি সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিও। বলেই জ্যাঠামশাই আবার হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লেন। বড় আঘাত পেয়েছেন মানুষটা। ডাইনিদের আক্রমণে ওর ছেলের বউ মারা গেছে। একমাত্র ছেলে বিছানায় পড়ে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে। উনি যে এখনো হেঁটে চলে বেড়াচ্ছেন সেটাই অনেক। আঘাতের পর আঘাতে উনি একেবারে মরিয়া হয়ে উঠেছেন। সবই নিয়তির খেলা। ওর উৎসাহ দেখে আমার আত্মবিশ্বাস বেড়ে গেল। যা হয় হবে, এর শেষ না দেখে আমি ছাড়ব না। দেবু দুপুরেই খবর নিয়ে এসেছিল অতসী নাকি এখন অনেকটাই সামলে উঠেছে। আমরা চলে আসার পর আর কোনো সমস্যা দেখা দেয়নি। ও আরও কিছুক্ষণ আমাদের সঙ্গে কাটাতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। এখন ওর অতসীর কাছেই থাকা উচিত। মেয়েটা বড় মানসিক আঘাত পেয়েছে। ও পাশে থাকলে মনে একটু জোর পাবে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই অতিথিশালায় ভিড় জমতে শুরু করলো। জ্যাঠামশাই রীতিমতো হুড়ো দিয়ে সবাইকে ডেকে এনেছেন। সবাইকে জড়ো করে এনে জ্যাঠামশাই বললেন, নাও বাবা, সবাই মোটামুটি এসে গেছে। এবার এদের কি করতে হবে তুমি সব বুঝিয়ে দাও। আপনারা মন দিয়ে আমার কথাগুলো শুনুন। শুনতে অবাক লাগলেও আমি যা বলবো তা যদি মেনে চলেন, তাহলে আজ থেকে এ পাড়াতে আর কোনো অঘটন ঘটবে না। ইতিমধ্যেই যারা অভিশাপের প্রকোপে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ করা সম্ভব নয়, কিন্তু যারা এখনও পর্যন্ত অক্ষত আছেন আমি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি। কিন্তু তার জন্য আমি যা যা বলবো তা আপনাদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আপনারা কি তা পারবেন? আমার কথা শুনে ভীত সন্ত্রস্ত মানুষগুলো যেন একটু আশার আলো দেখতে পেল। সবাই একযোগে জানালো যে তারা এই অভিশাপের থেকে যে কোনো উপায়ে মুক্তি পেতে চায়। তার জন্য তারা সব কিছু করতে রাজি, শুধু আর যেন কারো ক্ষতি না হয়। আমি হাত তুলে সবাইকে আশ্বস্ত করলাম, না, আর কারো কোনো ক্ষতিই আমি হতে দেব না। তবে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তারপর ডাকিনী চক্রের ব্যাপারটা সবাইকে সংক্ষেপে বুঝিয়ে দিয়ে জানালাম, এই যে অভিশাপ সমস্ত গ্রাম জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে, এর থেকে মুক্তির একটাই উপায় আছে। পাড়ার সমস্ত বাড়িতে বাস্তুদোষ ঘটাতে হবে। অপতন্ত্রের এই বিপরীত প্রয়োগের মাধ্যমেই ডাইনিদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এছাড়া আর কোনো উপায় নেই। প্রত্যেকটি বাড়িতে লঘু বাস্তুদোষ ঘটিয়ে সমস্ত পাড়াটা বেঁধে দিতে পারলেই ডাকিনী চক্র সাময়িকভাবে খণ্ডিত করা যাবে। তাহলে ডাকিনীরা আর তাদের প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু তারও আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই সব মানুষদের যারা ইতিমধ্যেই ডাকিনীর আক্রমণে অসুস্থ হয়ে পড়েছে। পাড়ায় এরকম কতজন মানুষ আছে জানতে চাইলে গাঙ্গুলি মশাই কাঁদো কাঁদো মুখে উঠে দাঁড়িয়ে বললেন, আমার আমার ছেলেটাকে ধরলে প্রায় প্রায় 6-7 রোগী আছে এ পাড়ায়।
বাইরে যারা আছে তাদের খবর ঠিকঠাক জানা নেই। বাইরে যারা আছে তাদের কথা এখন ছেড়েই দিন জ্যাঠামশাই। আগে তো গ্রামের লোকগুলো বাঁচুক, বাকিদের ব্যাপার নিয়ে পরে ভাবলেও চলবে। সবাইকে ভালো করে বুঝিয়ে দিলাম কিভাবে সন্ধ্যের আগেই নিজের নিজের বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি করতে হবে, যদিও কঠিন কিছু ব্যাপার নয়। তারপর গাঙ্গুলি মশাইকে বললাম, চলুন জ্যাঠামশাই, যারা যারা অসুস্থ তাদের প্রত্যেককে একবার দেখে আসি। গাঙ্গুলি মশাই যেন এই অপেক্ষাতেই ছিলেন। উৎসাহিত হয়ে তখনই উঠে দাঁড়ালেন। রাত্রে আমাদের জন্য লুচি তরকারির আয়োজন করেছিল ফটিক। ওর রান্নার হাত অসাধারণ, কিন্তু মন মেজাজ ভালো না থাকায় খাওয়াটা তেমন জমল না। ফটিক একটু আশাহতই হলো তাতে। এতে আমি মনের কোনো দোষ দেখি না। গ্রামের অসুস্থ মানুষদের দেখতে গিয়ে যে অভিজ্ঞতা হলো তা বড় ভয়ানক। প্রথমেই গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম ওর ছেলে অর্জুনকে দেখতে। 25-26 বছরের জোয়ান ছেলেটা যেন বিছানার সঙ্গে মিশে গেছে। গ্রামের কবিরাজ থেকে শুরু করে সদরের সাহেব ডাক্তার পর্যন্ত ওর রোগ ধরতে পারেননি। প্রথমে সাধারণ জ্বর দুর্বলতা দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে ছেলেটা শয্যাশায়ী হয়ে পড়েছে। জ্যাঠামশাই জানালেন যে অর্জুনের পা থেকে কোমর অবধি হাড়ের আর কোনো অস্তিত্ব নেই। সেজন্যই ও আর হাঁটাচলা করতে পারে না। আরও একটা অদ্ভুত ব্যাপার এই যে অভিশাপের প্রথম শিকার হয়েছিল অর্জুন। তারপর প্রায় 23 জন অভিশাপের প্রকোপে মারা পড়লেও কোনো অলৌকিক উপায়ে অর্জুন এখনো বেঁচে আছে। গাঙ্গুলি মশাই কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার 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 প্রাণবন্ত ছেলেটা এভাবে নির্জীবের মতো বিছানায় পড়ে আছে দেখে মাঝে মধ্যে আমারই আত্মহত্যা করতে ইচ্ছা হয়। কিন্তু কিন্তু তাতে তো সমস্যার সমাধান হবে না। না, কে দেখবে এই ছেলেটাকে? হ্যাঁ, কে দেখবে? আমার অমর লক্ষ্মীমন্ত বৌমাকে ওরা ছাড়লো না। আমার অমর লক্ষ্মীমন্ত বৌমাকে ওরা ছাড়লো না। বৃদ্ধকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা ছিল না। সত্যিই অসম্ভব মনের জোর ওনার, না হলে এত বড় আঘাত পেয়ে কেউই সহ্য করতে পারত না। কিন্তু একটা ব্যাপার বড় অদ্ভুত লাগলো। গাঙ্গুলি মশাইয়ের স্ত্রী আমাকে দেখে সেই যে এক হাত ঘোমটা টেনে বাড়ির ভিতরে ঢুকলেন, আর একবারের জন্যেও সামনে এলেন না। কি জানি, গাঙ্গুলি বংশের হয়তো এটাই রীতি। আগেকার দিনের মেয়েরা অন্দরমহলেই থাকত। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে আমরা পাড়ার অন্যান্য বাড়িতেও গেলাম। বাকি 6 জন অসুস্থ মানুষকে দেখা ছাড়াও সবাই নিজের নিজের বাড়িতে বাস্তুদোষ তৈরি করতে পারল কিনা তারও তদারক করলাম। বিছানায় পড়ে থাকা অসহায় মানুষগুলোকে দেখে আমার মনটা তখনই খারাপ হয়ে গেছে। ঈশ্বরের ইচ্ছায় হয়তো ডাকিনীদের আটকাতে পারবো, তাদের শাস্তি দিতে পারবো, কিন্তু এই মানুষগুলোকে তো আর সুস্থ করে তুলতে পারবো না। এটাই সব থেকে বড় দুঃখ। রাত্রে খাওয়া দাওয়ার পর এই সব চিন্তা করতে করতে অতিথিশালার পেছনের বারান্দায় পায়চারি করছিলাম। সামনেই খিড়কির পুকুরের ঘাটে এঁটো বাসনগুলো ধুচ্ছিল ফটিক। দুর্গাদাস একটা লণ্ঠন নিয়ে ঘাটের সিঁড়িতে বসে ওর সঙ্গে গল্প করছিল। এরই মধ্যে দুজনের দারুণ ভাব হয়েছে। এমন সময় খিড়কির পুকুরের পাড়ে বাঁশবাগানে ঝরঝর করে একটা তীব্র শব্দ হতে শুরু করলো। চমকে সেদিকে তাকাতেই দেখি বাঁশ গাছগুলো মটমট করে উঠে একের পর এক নুয়ে পড়ছে। হাওয়া বাতাস নেই, ঝড় নেই,
তা সত্ত্বেও এরকম ভুতুড়ে কাণ্ড হচ্ছে দেখে ফটিক ভয় পেয়ে বাসন টাসন ছেড়ে ছুটে বারান্দায় এসে উঠল। ওর পিছন পিছন ছুটে এলো দুর্গাদাস। ই সব আবার কি শুরু হলো ঠাকুর? বারে কি আমাদের ধরবে নাকি? আমি কিছু বলার আগেই তাণ্ডবটা হঠাৎ থেমে গেল। তারপর দপ করে একটা আগুন জ্বলে উঠল বাঁশ ছাড়ের গোড়ার কাছে। দেখতে দেখতে শুকনো পাতায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে লাগলো। আগুন ছড়িয়ে পড়তে দেখে আর্তনাদ করে উঠল ফটিক। এ কি সর্বনাশ হলো ঠাকুর মশাই! আগুন লেগে গেলে গ্রামের একটা ঘরও বাঁচবে না, আর সব পুড়ে ছাই হয়ে যাবে। কথাটা মিথ্যা নয়। প্রায় 2.5-3 বিঘের মতো জায়গা জুড়ে বাঁশবাগান। আগুন ছড়িয়ে পড়লে বাগানটা তো যাবেই, সেই সঙ্গে গ্রামেরও অনেক ক্ষতি হয়ে যাবে। এখনই কিছু একটা করা দরকার। ফটিককে বলতে ও একটা বড় লোহার বালতি এনে দিল। দুর্গাদাসকে বালতিটা পুকুর থেকে ভরে আনতে বলে বাঁশঝাড়ের কাছে এগিয়ে গেলাম। মনে মনে আমার আনন্দই হচ্ছিল। আমার টোটকাটা কাজে লেগেছে তাহলে। গাঙ্গুলি পাড়ার সমস্ত বাড়িতে বাস্তুদোষ ঘটাতে ডাইনিরা সেখানে আর নিজেদের প্রভাব বিস্তার করতে পারছে না। তাই এই বাঁশবাগানে আগুন ধরিয়ে সবাইকে বাস্তুর বাইরে টেনে আনতে চাইছে। কিন্তু তা তো হবে না। দুর্গাদাস বালতিটা ভরে আনতেই সেটাকে মন্ত্রপুত করে আগুনের ওপর ছড়াতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে বাঁশবাগানের ভেতর থেকে একটা মহিলা কণ্ঠের আর্তনাদ ভেসে এলো। বুঝতে পারলাম যে ডাইনি এই আগুন চালিয়েছিল, মন্ত্রপুত জল আগুনে পড়ার সঙ্গে সঙ্গেই তার সর্বাঙ্গে অসহ্য জ্বালা শুরু হয়েছে। একেই বলে উল্টো ফল। দেখতে দেখতে আগুনটা নিভে গেল। বালতিটা উপুর করে সমস্ত জলটা ঢেলে দিয়ে আমরা আবার ঘরের মধ্যে ফিরে এলাম। ফটিক এক কোণে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছিল। হেসে বললাম, আরে ফটিকদা, তুমি এত ভয় পাচ্ছ কেন? ডাইনিটা আজ আর জ্বালাতন করবে না। দুর্গাদাস এইবার বীরত্ব দেখানোর সুযোগ পেয়ে বলল, ঠাকুর উয়াকে গোবদা পেঁচে ফেলে দিয়েছে ফটিকদা, আর ওই ডাইনি মাগি ইমুয়া হবেক নাই। এখন কোথায় ছুটে ভুলছে দেখো গা। ফটিক এবার অভয় পেয়ে একটু স্বাভাবিক হয়ে বলল, বাড়িতে আমার বউ আর মেয়েটা রয়েছে, যদি রেগে গিয়ে ওদের কিছু ক্ষতি করে দেয়। দুর্গাদাস আস্ফালন করে বলল, করলেই হলো। এই বলে আমার দিকে দেখিয়ে বলল, আমার ঠাকুর আছে তো, এক মন্তরেই সব ঠিক করে দিবে। আমি ফটিককে সাহস দেওয়ার জন্য বললাম, ডাইনিরা শুধুমাত্র গাঙ্গুলিদের ওপর প্রতিশোধ নিচ্ছে ফটিকদা, তোমার ওপর তাদের কোনো রাগ নেই। রাগ আমার উপরও আছে ঠাকুর মশাই। এর আগেও একবার ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। বলতে বলতে শিউরে উঠল ফটিক। আমি রহস্যের গন্ধ পেয়ে বললাম, কেন? তোমাকে কেন? সে সে অনেক কথা ঠাকুর মশাই। গ্রামে এসব শুরু হওয়ার আগে আমি জটাধারী বাবার আশ্রমে থাকতাম। আমি ছিলাম তেনার একমাত্র সাগরেদ। আশ্রমে রান্না বান্না ছাড়াও অন্যান্য ভাই ফরমাসও খাটতাম। কিন্তু ঠাকুর মশাই, বলতে বলতে থমকে গেল ফটিক। এইসব কথা গ্রামে জানাজানি হলে আমার বিপদ হয়ে যাবে ঠাকুর মশাই। আমি ফটিককে বললাম, গ্রামের মানুষকে বিপদমুক্ত করার জন্য এসব জানা আমার ভীষণ প্রয়োজন, তবে ওর নাম আমি কাউকে বলবো না। আশ্বস্ত হয়ে ফটিক বলল, ঠাকুর মশাই, এই সমস্ত কিছুর মূলে আছে জটাধারী বাবা আর মাধব ঠাকুর। ওদের ভুলেই সব সমস্যার সৃষ্টি হয়েছে। আমি সোজা হয়ে বসে বললাম, মাধব ঠাকুর মানে পুরোহিত মাধব চাটুর্যে? হ্যাঁ, সেই
উনিই তো জটাধারী বাবাকে উস্কানি দিয়ে জমিদার বাড়িতে পাঠাতেন তন্ত্র সাধনার জন্য। ফটিকের কথা শুনে দুর্গাদাস আর আমি মুখ চাওয়াচাওয়ি করলাম। দুর্গাদাস তাহলে ঠিকই আন্দাজ করেছিল, এ তো সর্ষের মধ্যেই ভূত। ফটিক একটু দম নিয়ে আবার বলতে শুরু করলো। আমি এসবের কিছুই জানতাম না ঠাকুর মশাই। আমি জটাধারী বাবার আশ্রমে থেকে ভাই ফরমাস খাটতাম। উনি আমাকে যখন যা বলতেন আমি জোগাড় করে এনে দিতাম। কিন্তু একদিন উনি এমন জিনিস চেয়ে বসলেন যে আমি আর পারলাম না। সেদিন আমি মানা করে দেওয়ায় উনি আমার উপর ভয়ঙ্কর রেগে যান। আমাকে সাপ সাবান্ত করে উনি অনেক ভয় দেখিয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি। তখন উনি আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেন। উনি আমাকে শাসিয়েছিলেন যে আমি এসব কথা কাউকে বললে আমার সর্বনাশ করে ছাড়বেন। তাই আমি ভয়ে এতদিন কাউকে ওসব কথা বলতে পারিনি। কিন্তু কি এমন জিনিস চেয়েছিলেন জটাধারী বাবা যা তুমি জোগাড় করে দিতে পারোনি? সে কথা মুখে আনতেও ঘেন্না হয় ঠাকুর মশাই। যে মানুষটাকে অত শ্রদ্ধা করতাম সে এত নীচ হতে পারে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। ফটিক জানালো, সন্ধেবেলায় জটাধারী বাবার আশ্রমে মাধব ঠাকুর প্রায় প্রত্যেক দিনই যেতেন আড্ডা দিতে। দুই বন্ধুতে নানা বিষয়ে আলোচনা হতো। মাধব ঠাকুরই একদিন জটাধারী বাবাকে বলেন যে পুরনো জমিদার বাড়িতে নাকি এক ভীষণ মহাশক্তিকে বন্ধন করে রাখা আছে। সাধনার দ্বারা তাকে জাগ্রত করতে পারলেই নাকি অসীম শক্তির অধিকারী হওয়া যাবে। সাধনার জন্য উনি কিছু প্রাচীন পুঁথিও জোগাড় করে দেন জটাধারী বাবাকে। মাধব ঠাকুরের কথায় উৎসাহিত হয়ে তিনি জমিদার বাড়িতে গিয়ে সাধনা শুরুও করে দেন। সাধনার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস জোগাড় করে দেওয়ার দায়িত্ব ছিল ফটিকের উপর। ফটিকও যথাসাধ্য দায়িত্ব পালন করেছিল। কিন্তু একদিন উনি ফটিককে বললেন কোনো কুমারী মেয়ের প্রথম রজস্রাবও জোগাড় করে দিতে। ফটিক ওরকম একটা জিনিসের কথা শুনে ভীষণ অবাক হয়েছিল। এ আবার কি কথা? এর আগে সে জটাধারী বাবার সাধনার জন্য বহু বিচিত্র জিনিস জোগাড় করে দিয়েছে, কিন্তু এরকম জিনিস জোগাড় করা তো অসম্ভব। সিদ্ধাই পাওয়ার লোভে উনি এমন ঘেপে উঠেছিলেন যে মাথার কোনো ঠিক ছিল না। নইলে আমার ওই ছোট্ট মেয়েটার দিকে অমন কুনজর দিতে পারেন? ঘেন্নায় মুখ কুঁচকে উঠল ফটিকের। আমি রাজি হইনি ঠাকুর মশাই। ফটিকের অকপট স্বীকারোক্তিতে পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বললাম, তোমার মেয়ের বয়স কত ফটিকদা? এই গেল ফাল্গুনে 12তে পড়েছে। কত বড় পিশাচ না হলে ওইটুকু মেয়ের দিকে ওভাবে কুনজর দিতে পারে? ফটিকের কথায় আমি চমকে উঠলাম। 12 বছর বয়স, তার মানে গত বছর ছিল 11। তন্ত্রমতে 11 বর্ষীয়া কুমারী মেয়ে দেবী রুদ্রাণী নামে পূজিতা। দেবী রুদ্রাণীর শক্তিকে কাজে লাগিয়ে কি করতে চাইছিলেন জটাধারী বাবা? একটা কথা পরিষ্কার বুঝতে পারছি, উনি মাধব ঠাকুরের কথা মতো ডাকিনী চক্রকে জাগ্রত করে সিদ্ধাই পেতে চেয়েছিলেন। কুমারী মেয়ের প্রথম রজস্রাবের প্রয়োগ করে দেবী রুদ্রাণীর শক্তিকে কাজে লাগিয়ে সিদ্ধ ডাকিনীদের নিজের বশীভূত করতে চাইছিলেন। উফ, কি মারাত্মক অভিসন্ধি! কিন্তু কেন? জটাধারী বাবার মতো একজন স্বনামধন্য তান্ত্রিক তন্ত্রের নীতির বিরুদ্ধে গিয়ে এরকম নীচ কাজ করতে যাবেন কেন? সত্যি শক্তির নেশা বড় প্রবল। কত উচ্চকোটির তান্ত্রিক এই করতে গিয়ে বেঘরে মারা পড়েছেন। শক্তির নেশাই মানুষকে পাগল বানিয়ে দেয়, হিতাহিত জ্ঞান শূন্য করে তাকে নরপিশাচ বানিয়ে তোলে। তুমি কখনো জটাধারী বাবার সঙ্গে ওই জমিদার বাড়িতে গিয়েছিলে ফটিকদা? হ্যাঁ, বহুবার গেছি।
আমার সঙ্গে কথা কাটাকাটি হওয়ার আগে একদিন উনি বলে বসলেন মহাশক্তির জন্য মহাবলীর আয়োজন করতে হবে, সেই জন্য একটা হরিণ চাই। হাকিমপুরের জঙ্গলে ভাত পেতে হরিণ ধরে এনে দিলাম, কিন্তু তাতেও তার মন উঠল না। এমন জিনিস চেয়ে বসলেন। হরিণ বলির কথা শুনে বুঝলাম জটাধারী বাবা অনেক দূর অবধি ভেবেছিলেন, কিন্তু অপতন্ত্রের ব্যাপারে সম্যক ধারণা না থাকার জন্য বেঘরে মারা পড়তে হল। আমার গুরুদেব বলতেন একমাত্র ব্রহ্মজ্ঞ সাধকই বিপরীত অনাহতের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন। নিয়মের বিরুদ্ধে যেতে হলে নিয়মের ঊর্ধ্বে উঠতে হয়। জটাধারী বাবার সেই যোগ্যতা ছিল না। সেই সব পুঁথিগুলো এখন কোথায় আছে ফটিকদা? কাছারি বাড়িতেই কোথাও থাকার কথা। ওখানে তো কেউ যায় না, তবে কেউ যদি সরিয়ে দেয় তাহলে আলাদা কথা। আমি মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। কাল সকালে তারকনাথ গাঙ্গুলির সঙ্গে আমার জমিদার বাড়ি যাওয়ার কথা, কিন্তু যা বুঝছি তাতে সকাল পর্যন্ত অপেক্ষা করলে প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। রহস্যের ব্যাপারে জানতে হলে ওই প্রাচীন পুঁথিগুলো আমার দরকার। ফটিকের চোখের দিকে তাকিয়ে সোজাসুজি প্রশ্ন করলাম, ফটিকদা, তুমি কি সত্যিই তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাও? হ্যাঁ চাই তো, কিন্তু কিভাবে? ফটিক জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমাকে এক্ষুনি একবার জমিদার বাড়িতে যেতে হবে এবং তুমিই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে ওখানে। কিন্তু এত রাতে? হ্যাঁ ফটিকদা, কাল সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু যা বুঝছি তাতে সকাল পর্যন্ত অপেক্ষা করলে ওই পুঁথিগুলো আর পাওয়া যাবে না, তাই এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। তুমি ভয় পেও না, তোমার এবং তোমার পরিবারের নিরাপত্তার দায়িত্ব আমার। যাওয়ার পথে তোমার বাড়িটাও বেঁধে দিয়ে যাব, তাহলে তো আর তোমার কোনো ভয় নেই। মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করল ফটিক, তারপর মাথা তুলে দৃঢ় স্বরে বলল, আমি যাব ঠাকুর মশাই। অজান্তেই যে পাপের ভাগী হয়েছি তার প্রায়শ্চিত্ত নিশ্চয়ই করব। আগে যদি জানতাম জটাধারী বাবার জন্য এতগুলো মানুষের সর্বনাশ হয়ে যাবে, তাহলে কিছুতেই আমি ওকে সাহায্য করতাম না। এই মহা পাপের কোনো ক্ষমা হয় না। অজান্তে পাপ লাগে না ফটিকদা, কিন্তু জানার পর সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি অনুতপ্ত হয়েছ, এটাই তোমার প্রায়শ্চিত্ত। বলেই উঠে পড়লাম। আর দেরি করাটা ঠিক হবে না, এইবার আমাদের বেরিয়ে পড়া উচিত। ফটিক চোখ মুছে উঠে দাঁড়ালো। দাঁড়ান ঠাকুর মশাই, আমি এখনই তৈরি হয়ে আসছি। ফটিক চলে যেতে দুর্গাদাস গোমড়া মুখে বলল, ইটা ভালো হচ্ছে নাই ঠাকুর, আমাকে না নিয়ে ও একা একা ওই জমপুরিটা যাবে। আমি হেসে বললাম, তোর ওপর আরও বড় দায়িত্ব দিয়ে যাচ্ছি দুগাই। কাল সকাল থেকে পরশু অবধি এখানে আমার জায়গাটা তোকেই নিতে হবে। সবাই চলে গেলে এই গ্রামের মানুষদেরকে কে দেখবে বল? বলেই ওকে সাবধান করলাম। মন দিয়ে শোন, কাল পূর্ণিমা। ডাইনিরা নানাভাবে উস্কানি দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করবে, কিন্তু কোনো অবস্থাতেই মাথা গরম করবি না। ঠান্ডা মাথায় উচিত সিদ্ধান্ত নিবি। দুর্গাদাসকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আমার ঝোলাটা ওর হাতে তুলে দিয়ে বললাম, কারো কোনো সমস্যা হলে এর থেকে জড়িবুটি নিয়ে চিকিৎসা করিস। মা ভৈরবী তোর সহায় হন। তুমি বড় গুয়ার ঠাকুর, কোনো কথাই শুনতে চাও নাই। এত রাতে না যায় ভোরবেলায় গেলেই তো পারতে। না রে দুগাই, শত্রুকে কখনো মূর্খ ভাবতে নেই। আজ গাঙ্গুলিপাড়ায় যে টোটকার ব্যবহার আমি করেছি তা কিন্তু আর গোপন নেই। আর
ফটিক যে আমাদের সঙ্গে আছে সেটাও সবাই জানে। সকাল পর্যন্ত অপেক্ষা করলে ওই পুঁথিগুলো আর পাওয়া যাবে না রে। আমার বিশ্বাস ওই পুঁথিগুলোতেই সমস্ত রহস্যের সমাধান খুঁজে পাওয়া যাবে। দুগাইয়ের চোখ ছলছল করে উঠল। ঠিক আছে ঠাকুর, তোমাকে আর বাধা দিব নাই, কিন্তু কথা দাও ভালোই ভালোই ফিরে আসবে। তোমার কিছু হয়ে গেলে আমি ফিরে যায় মা ঠাকরানকে কি জবাব দেব? এগিয়ে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরলাম। অশিক্ষিত গ্রাম্য মানুষ, তবু কত দায়িত্ববোধ, কত ভালোবাসা। এরকম বন্ধু যদি সঙ্গে থাকে তাহলে স্বয়ং যমরাজের বিরুদ্ধেও লড়াই করা যায়। ওকে বললাম, চিন্তা করিস না রে দুগাই, আমি অক্ষত অবস্থাতেই ফিরব, তুই শুধু এদিকটা একটু সামলে নিস। এমন সময় ফটিক তৈরি হয়ে ফিরে এলো। একটা লণ্ঠন এবং একটা বড় লাঠি নিয়ে ও একেবারে তৈরি হয়ে এসেছে। হ্যাঁ, চলুন চলুন ঠাকুর মশাই। দুর্গাদাসকে আরও একবার সাবধান করে দিয়ে আমরা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পরবর্তী পর্বে আপনি শুনবেন খাটিয়ার চারপাশে ঘিরে বসে ওরা স্থির দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। সংখ্যায় ওরা 7 জন। জটাধারী বাবা এখানে কোথায় তার ডেরা বানিয়েছিলেন? মন্ত্রের জোরে ভূত প্রেত বশ হলেও বাঘ কিন্তু পোষ মানে না। ওই যে দেখুন, ওইটাই হলো আদি জমিদার বাড়ি। সপ্তগ্রহের জ্যোতিষীদের নাম এখানে লেখা কেন? জটাধারী বাবা এসব নাম লিখে রেখেছেন কেন? ওই তো, ওটাই তো মাধব ঠাকুর এনে দিয়েছিলেন জটাধারী বাবাকে। চাটুর্যে মশাই গাঙ্গুলিদের কুলপুরোহিত হয়েও এরকম শত্রুতা করলেন কেন? বয়সীর দোষ বাবা। ওরে ফটিক, এর খেয়াল রাখিস, যতই হোক উনি আমাদের গায়ের অতিথি। দেখিস কোনো অসুবিধা যেন না হয়। পরবর্তী পর্বের লিঙ্ক দেওয়া আছে এই পর্বের ডেসক্রিপশনে। আপনি শুনলেন ডাকিনী চক্র দ্বিতীয় পর্ব। লেখক বিক্রমজিৎ মিশ্র, অডিও অ্যাডাপ্টেশন সায়ন, সাউন্ডস্কেপ ডিজাইন সাবর্ণ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। ডাকিনী চক্র প্রথম প্রকাশিত হয় নবরোজ শারদীয়া 1487। ভুবনতান্ত্রিকের চরিত্রে সায়ন, মাধব চাটুর্যের চরিত্রে কুন্তল, অন্যান্য চরিত্রে তমাল, ইভান, স্পন্দন, শ্রীরূপ, সাবর্ণ, সায়ন মজুমদার, নবনীতা, লাবণী ও শেফালি। পর্ব পরিচালনায় সাবর্ণ, পরিবেশনায় ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন।